নমস্কার, আমি চুমকি সরকার। বেঙ্গলি ক্লাসরুমে সবাইকে স্বাগত। আজকের আমার আলোচনার বিষয় মধ্য ভারতীয় আর্য ভাষার সাধারণ বৈশিষ্ট্য, অর্থাৎ এর ধ্বনিতাত্ত্বিক ও রূপতাত্ত্বিক বৈশিষ্ট্যগুলি। তো আমরা প্রথমেই ধ্বনিতাত্ত্বিক বৈশিষ্ট্যগুলোতে আলোচনায় চলে যাব। আমরা প্রাচীন ভারতীয় আর্য ভাষার ক্ষেত্রে কী দেখেছিলাম? লি ধ্বনির ব্যবহার ছিল। মধ্য ভারতীয় আর্য ভাষায় কী হলো? এই লি ধ্বনি লোপ পেল এবং সেই সঙ্গে রি ধ্বনি অ হস্যই হস্যতে পরিণত হলো। উদাহরণ হিসেবে বলা যায় মৃগ থেকে মগ থেকে মিগ থেকে মুগ। এখানে অ হস্যই হস্য চলে এলো, হস্যিকার হস্যকার অকার। এবার দ্বিতীয় নম্বরের পয়েন্টে আমরা কি পাচ্ছি? যৌগিক স্বর ওই আর ও, ওই পরিণত হচ্ছে এতে, ও পরিণত হচ্ছে ওতে। এই যে ধর্মানুশাস্ত্রয়ে ঐকার, ধর্মানুসর্থিয়ে একারে পরিণত হচ্ছে এবং ঔষধানি থেকে ওষুধানি, ও ওতে পরিণত হচ্ছে। হ্যাঁ, এবার 3 নম্বর পয়েন্টে পাচ্ছি কি? ওয় পরিণত হচ্ছে এতে, পূজায়তি থেকে পূজেতি একারে পরিণত হচ্ছে এবং অব থেকে ওতে, ভব ভবতি অব ভদি ওকারে পরিণত হচ্ছে। 4 নম্বর পয়েন্টে ম পরিণত হচ্ছে অনুসারে এবং যুক্ত ব্যঞ্জনের পূর্ববর্তী দীর্ঘস্বর হর্ষস্বরে রূপ লাভ করছে। এই যে ম অনুসারে পরিণত হচ্ছে এবং যুক্ত ব্যঞ্জন অন্ত নয় তর, আগে যে দীর্ঘস্বর আকার কয় আকার ছিল, এখানে ক হয়ে গেল, অ চলে এলো, হর্ষস্বরে পরিণত রূপ লাভ করলো। তারপরে 5 নম্বর পয়েন্টে পাচ্ছি কি আমরা? পদের অন্তে অকারের পরে অবস্থিত বিসর্গর লোপ এবং এই অকার ওকার বা একারে পরিণত হওয়া। এই যে বিসর্গর লোপ, দন্তন্যর পরে বিসর্গ আছে, বিসর্গর লোপ পেল এবং এই অকার দন্তন্যর পরে তো থাকে, এই অকার কি হলো? ওকারে পরিণত হলো। এছাড়াও একারেও পরিণত হয়। এছাড়া দন্তন্য ধ্বনি পরিবর্তিত হয়ে মূর্ধন্য ধ্বনির রূপ লাভ করলো, মানে ত থ দ ধ দন্তন্য স্থানে কি চলে এলো? ট ঠ ড ঢ মূর্ধন্য চলে এলো। হ্যাঁ, এবং পদের আদিতে অবস্থিত সংযুক্ত ব্যঞ্জনের দুরকম পরিবর্তন ঘটেছে। কি কি দুরকম পরিবর্তন? সংযুক্ত ব্যঞ্জনের একটি লোপ পেয়েছে। এই যে তয় রফালা, ত র থাকে তয় রফালার ভিতরে, সেখান থেকে শুধু ততে হয়ে গেল তিন্নি। হ্যাঁ, এছাড়া আরেকটা কি হয়েছে? সংযুক্ত ব্যঞ্জনগুলির মাঝে স্বরধ্বনি এসে একে বিশ্লিষ্ট করে দিয়েছে। একে কি বলে? বিপ্রগস্য বা স্বরভক্তি বলে। যদি সংযুক্ত ব্যঞ্জনের মাঝখানে স্বরধ্বনি চলে আসে, বিশ্লিষ্ট করে দেয়, তাহলে একে স্বরভক্তি বা বিপ্রগস্য বলে। এই যে দয়ে বয়ে যুক্ত ব্যঞ্জনকে মাঝখানে এই যে দ্বাদশ থেকে দুব্বাদশ, এখানে হর্ষ চলে এলো, হর্ষকার। এছাড়াও সমীভবনের ব্যবহার লক্ষ্য করা যায়। সমীভবনটা কি? দুটি বিষম ব্যঞ্জনধ্বনি যদি সম ব্যঞ্জনধ্বনিতে পরিণত হয়। এই যে বিষম ব্যঞ্জনধ্বনি কয় ত, কি হলো? তয় ত, সম ব্যঞ্জনধ্বনিতে পরিণত হলো, দুটাই ত হয়ে গেল। এছাড়া এর ব্যতিক্রমী লক্ষ্য করা যায়, সেটা হলো যুক্তাক্ষর ক্ষেত্রে। যুক্তাক্ষরকে ভাঙলে আমরা কি পাই? ক প্লাস মূর্ধন্যস্ব, তাহলে এখানে মূর্ধন্যস্ব হওয়া উচিত ছিল, কিন্তু সেটা হলো না। কি হলো? ক খ কখনো চ ছ, যুক্ত খ হয়ে যাচ্ছে ক খ, কখনো চ ছ। এছাড়াও তালবস্য, মূর্ধন্যস্ব, দন্তস্ব এই 3টি শীর্ষধ্বনি কোনো প্রাকৃতেই রক্ষিত হয়নি। কোনো প্রাকৃতে তালবস্য, কোনো প্রাকৃতে মূর্ধন্যস্ব, কোনো প্রাকৃতে দন্তস্ব রূপ লাভ করছে। এই গেল ধ্বনিতাত্ত্বিক বৈশিষ্ট্য। এরপরে আমরা পড়ব রূপতাত্ত্বিক বৈশিষ্ট্য। আমরা প্রাচীন ভারতের আর্য ভাষার ক্ষেত্রে কী দেখেছিলাম? 3টা বচনের ব্যবহার ছিল। কি কি? একবচন, দ্বিবচন, বহুবচন। তো মধ্য ভারতের আর্য ভাষায় কী হলো? দ্বিবচন লোপ পেল এবং শুধুমাত্র একবচন ও বহুবচনের ব্যবহার লক্ষ্য করা যায়। যে দো মৌর থেকে দোমোরা, এখানে বহুবচনের মতো রূপ লাভ করলো দ্বিবচনটা। হ্যাঁ, এবার 2 নম্বর পয়েন্টে কি পাচ্ছে? অনুস্বার ছাড়া ব্যঞ্জন্ত শব্দের অন্তে অবস্থিত ব্যঞ্জনধ্বনি লোপ পেয়ে স্বরান্ত শব্দে পরিণত হলো। যে কর্মেণ কর্মায় কর্মায়। এবার 3 নম্বর পয়েন্টে কি পাচ্ছি?
প্রাচীন ভারতীয় আর্যে তৃতীয়ার বহুবচনের বিভক্তি ভিস, মধ্য ভারতীয় আর্যে কি হলো হি। এবং সেই সঙ্গে বিশেষ্য সর্বনামের শব্দরূপ পৃথক ছিল, যেটা প্রাচীন ভারতীয় আর্যে, সেটা মধ্য ভারতীয় আর্য ভাষায় একই হতে দেখা গেল। বিশেষ্য পদ অনেক সময় সর্বনামের মতো রূপ লাভ করলো। এবার 4 নম্বর পয়েন্টে আমরা কি পাচ্ছি, মধ্য ভারতীয় আর্যে ধাতুরূপের ক্ষেত্রে আত্মনেপদ লোপ পেল, শুধু পরম স্মেপদের ব্যবহার প্রচলন ছিল। প্রাচীন ভারতীয় আর্য ভাষায় আমরা কি দেখেছিলাম, দুটো পদই ব্যবহার ছিল ধাতুরূপের ক্ষেত্রে, আত্মনেপদ পরম নেপদ। আত্মনেপদকে নিজের জন্য কোনো কাজ করা, আর পরম নেপদ হচ্ছে অন্যের জন্য কোনো কাজ করা। তো এখানে শুধু পরম স্মেপদের ব্যবহারই প্রচলন ছিল। আচ্ছা, এরপর 5 নম্বরে ক্রিয়ার কালে মধ্য ভারতীয় আর্য ভাষায় 3 প্রকার অতীতের মধ্যে লিট লোপ পেয়েছে, আর লং আর লুম মিলে নতুন একটা রূপ লাভ করেছে। এবার 6 নম্বর পাচ্ছি অসমাপিকা ক্রিয়ার বৈচিত্র্য হ্রাস পেয়েছে। তা এগুলো প্রাচীন ভারতে ছিল, অসমাপিকা ক্রিয়ার বহুর বৈচিত্র্য ছিল, সেটা এই বৈচিত্র্যটা হ্রাস পেল মধ্য ভারতীয় আর্য ভাষায়। এছাড়া বিভক্তি অনেক লোপ পেয়েছে বলে অনেক শব্দকে অনুসর্গের মতো ব্যবহার করা হলো মধ্য ভারতীয় আর্য ভাষায়। এছাড়া অকারান্ত শব্দের প্রভাব লক্ষ্য করা যায় মধ্য ভারতীয় আর্য ভাষায়। আর কি প্রাচীন ভারতীয় আর্য ভাষায় প্রথমা দ্বিতীয়ার বহুবচনের রূপ পৃথক ছিল পুংলিঙ্গে, সেটা মধ্য ভারতীয় আর্য ভাষায় আর থাকলো না। এছাড়াও আমরা প্রাচীন ভারতীয় আর্য ভাষায় 5টি ক্রিয়ার ভাব দেখেছিলাম, কি কি, নির্দেশক, অনুজ্ঞা, অভিপ্রায়, নিবন্ধ, সম্ভাবক। এর মধ্যে মধ্য ভারতীয় আর্য ভাষায় অভিপ্রায় ও নিবন্ধ ভাব একদম লোপ পেয়ে গেল, নির্দেশক আর অনুজ্ঞা, সম্ভাবক এগুলোর প্রচলন ছিল শুধু, এটা এখানে দেওয়া যায়নি, জায়গা হয়নি। আর এই গেল ধ্বনিতাত্ত্বিক ও রূপতাত্ত্বিক বৈশিষ্ট্যগুলো। আর কিছু ছন্দগত বৈশিষ্ট্য রয়েছে, সেটা হচ্ছে প্রাচীন ভারতীয় আর্য ভাষার ক্ষেত্রে ছন্দের রূপ নির্ণয় হতো এর অক্ষরের সংখ্যা অনুযায়ী, রীতি নির্ধারণ হতো। আর মধ্য ভারতীয় আর্য ভাষাটা উচ্চারণের সময়কাল অনুযায়ী মাত্রা নির্ভর করে রূপ নির্ণয় করা হতো। আর হচ্ছে প্রাচীন ভারতীয় আর্য ভাষায় কবিতার শেষে অন্তমিল ছিল, অর্থাৎ অন্তানুপাসের ব্যবহার ছিল না, সেটা মধ্য ভারতীয় আর্য ভাষায় এই অন্তানুপাসের ব্যবহারটা চলে এলো, কবিতার ক্ষেত্রে মিলটা চলে এলো। তো এই গেল আজকের আলোচনা। তো তোমরা সঠিকভাবে বুঝতে পারলে কি না প্রত্যেকে জানাও, কোনো সমস্যা থাকলে। তো আজকের ভিডিও এতখানি।